এর সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর শিরিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, BSMMU। আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সির পর মানে ডেলিভারির পর অনেকেরই কমপ্লেইন থাকে যে বাচ্চার মায়ের ব্যবহারগুলো কেমন কেমন। এটা তো এক ধরনের আসলে সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার হয় বোধহয়। তো এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি, মায়েরা নিজেরাও তো বোঝেনি না, আমার মনে হয় যে আশেপাশের লোকজনও এটাকে ঠিক আইডেন্টিফাই করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনার কাছে একটু শুনতে চাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি বাইরের দেশেও হয়, আমাদের দেশেও হয়, বাট আমাদের দেশে এই প্রবলেমটা যখন হয়, একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, সেটাকে সবাই অন্য চোখে দেখে। আমরা অসুখ বলতে কি বুঝি? কেউ যদি বলে যে আপনি কেমন আছেন, না আমার শরীর ভালো নেই, আমার জ্বর বা এমন কিছু বলে, তো দ্যাট মিনস আমরা ধরে নেই যে অসুখ মিনস শারীরিক অসুখ। মানসিক অসুখ বলতে যে কিছু থাকতে পারে সেটা কিন্তু আমরা মনেই করি না। একটা মা যখন 9 মাস 10 দিন একটা গর্ভে বাচ্চা ক্যারি করেন, উনি অনেক স্বপ্নের জাল বোনেন। সারা মাস ধরে উনি ভাবেন যে আমার একটা বাচ্চা আসবে পৃথিবীতে, সুন্দর একটা পরিবেশ তাকে দিতে পারবো, আমি একটা সুন্দর পরিবেশে যাব, আমার বাচ্চাটাকে আমি কোলে নিব। দেখা যায় যে জন্মের পরপর হয়তো পারিপার্শ্বিক এমন কিছু ব্যাপার থাকে যে আত্মীয় স্বজন সব মিলেই তখন ওনার স্বপ্নের সাথে ওনার প্র্যাকটিক্যাল লাইফটা টোটালি দেখা যায় যে মানে 180 ডিগ্রি, দ্যাট মিন্স কোনো মিল নাই, একদম মানে একটা টোটাল মানে এক ধরনের ডিসইলুশন হওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো তখন উনি মানে যেই স্বপ্নগুলো এতদিন ভেবেছিলেন যে আমার ডেলিভারির পরপরই একটা বাচ্চা পাবো, সুন্দর একটা পরিবেশ পাবো, দেখা যাচ্ছে যে ডেলিভারি হয়ে যাওয়ার পরপরই সবাই বলছে যে তোমার তো বাচ্চা হয়ে গেছে, এখন তো তোমার ঝামেলা নাই, তুমি ঝামেলা মুক্ত, হয়তো এইটা একটা কাজ করো, ওইটা করো। মানে ওনাকে ফ্যামিলিয়াল অন্যান্য লায়াবিলিটিসগুলো তখন নিয়ে ফেলতে হয়। কিন্তু উনি চান যে একান্তইভাবে ওনার বাচ্চাকে সময় দিবেন, অথবা ওনার যে সাইকোলজিক্যাল একটা মানে হ্যাম্পার হলো এতদিন ধরে, যে উনি একটা ট্রমা বিয়ার করলেন, একটা পেইনফুল মানে একটা লেংদি সময়ের পর, তারপরে লেংদি সময়ের পরে ওনার ডেলিভারির ব্যথার মতো তো ব্যথা পৃথিবীতে নাই, সেটা সবাই জানে। তো এই যে কষ্টের পরে মা একটা সন্তান পৃথিবীতে আনলেন, তখন উনি যেরকম একটা পরিবেশ চাচ্ছিলেন ওই রকম পরিবেশ না পেলেই দেখা যায় যে তখন মায়ের সাইকোলজিক্যাল কিছু ডিসঅর্ডার ডেভেলপ করে। তবে ইনিশিয়ালি যখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো ডেভেলপ করে, তখনই যদি ইন্টারফিয়ার করা যায়, অ্যাকর্ডিংলি আমরা তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু প্রবলেম হয় না। এমনও দেখা গেছে কিন্তু যে এই সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে হসপিটালাইজড হতে হচ্ছে, সুইসাইড করতেও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে। তো ওই সময়টায় উচিত কি একদম মেন্টাল সাপোর্ট, 100% মেন্টাল সাপোর্ট দেওয়া। সেটা যেই মেয়ে থাকবে ইনলজের ফ্যামিলিতে, দ্যাট মিনস শ্বশুর শাশুড়ি বা ওনারা যারা আশেপাশে আছেন, ওনাদের উচিত ওই সময়টায় যে এরকম একটা প্রবলেম হতে পারে সেই ব্যাপারে যদি ওনারা অ্যাওয়্যার থাকেন, তাহলে কিন্তু ওই সময়টুকু সাপোর্ট দিলেই উনি যখন রিগেইন করবে, মানসিক জিনিসটা ফেরত পাবেন, উনার পরিবেশটা উনি যখন ফেরত পাবেন, তখন কিন্তু উনি আবার নর্মাল অ্যাজ ইউজুয়াল বিহেভ করবেন। তো আমাদের উচিত হবে আসলে একটা মা যখনই গর্ভধারণ করেন তখন থেকে ওনার মেন্টাল পার্টটা খুব বেশি এমফাসিস দেওয়া, এবং ওই মেন্টাল পার্টটাকে যেটাকে আমরা টোটালি 100% ইগনোর করি, আমরা শুধু ফিজিক্যাল দিকটা দেখি, কিন্তু মেন্টাল পার্টটা প্রেগন্যান্সির সময় থেকে শুরু করে পরেও গিয়ে কিন্তু এটার প্রভাব চলতে থাকে। আমরা সেটাই বলি যে একটা মায়ের সন্তান যখন গর্ভে থাকে তখন থেকে কিন্তু ওই সন্তান মায়ের মেন্টালিটি নিয়ে গড়ে ওঠে। আমি খুব সংক্ষেপে একটু, আমাদের সময় তো আসলে খুব বেশি নেই, জাস্ট আপনি যদি একটু বলেন যে এই ক্ষেত্রে আসলে কার ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর প্রতিকারের জন্য এই যে সমস্যাগুলো হচ্ছে সেই ক্ষেত্রে তাদেরকে বোঝানোর ব্যাপারে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? আসলে এখানে কিন্তু একটা টিম ওয়ার্ক বলা যায়। কাউন্সিলিংটা অ্যান্টিনেটাল পিরিয়ডে, মানে দ্যাট মিনস গর্ভকালীন সময়ে তার ডক্টর তাকে কাউন্সিলিং করবে, পাশাপাশি ডক্টর কাউন্সিলিংয়ের সময় অবশ্যই বলতে হবে যে তার ইনলস, দ্যাট মিনস শাশুড়ি বা ননাস আমাদের সমাজে যারা আছেন ওদেরকে সাথে আনতে বলবো মাঝে মধ্যে। আনার পরে দেখা যাবে যে তখন আমরা যদি কাউন্সিলিং করি এবং এই পার্টটা বুঝাই ওনাদের সামনে যে এরকম একটা সমস্যা হতে পারে, ওনার কিন্তু মানসিক দিকটা বিকাশ করতে হবে বেবির জন্য। আপনি বলতে যাচ্ছেন এই ক্ষেত্রে হাজবেন্ডের চেয়ে ইনলসদের ভূমিকাটা বেশি হতে পারে? হাজবেন্ডও আছেন, যা সিঙ্গেল ফ্যামিলি হলে তো অবশ্যই হাজবেন্ড। কাউন্সিলিংটা মানে সাংঘাতিকভাবে দরকার এখানে। অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে শুরু করতে হবে তার মানসিক সমস্যা সমাধানের জন্য। তখন থেকে বলতে হবে যে তার বেবি আসছে, তার এই হবে, তার মানসিক সাপোর্ট দিতে হবে, হাজবেন্ডকেও সাপোর্ট দিতে হবে। আসলে এক কথায় বলা যায় যে এই ধরনের ক্ষেত্রে আশেপাশে যারা আছেন, শ্বশুর শাশুড়ি বা ওই ইনলস যারা আছেন, তারা হাজবেন্ড
একটু সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে, তাহলেই সব সমাধান হয়ে যাবে। মানে তো সাইকোলজিটা বোঝার চেষ্টা করতে হবে, তাই তো? আপা, আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। দর্শক, আমরা ডক্টর শিরিন আক্তার আপার কথা শুনলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী আয়োজন আলোচনায়। আলোচনার আজকের বিষয় আত্মসমালোচনা। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সেলিন ইয়াসমিন, প্রিন্সিপাল, গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। আসসালামু আলাইকুম। আত্মসমালোচনা, আমরা তো আসলে দেখি যে অন্যের সমালোচনার ব্যাপারে আমরা খুবই অগ্রণী ভূমিকা পালন করি এবং নিজেরা আসলে বুঝতে পারছি না ব্যাপারটা যে আমরা কি করছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এক ধরনের শুদ্ধির দরকার রয়েছে, আত্মশুদ্ধির পথকে আসলে বলা যায় যে আত্মসমালোচনা। তো এই বিষয়ে আসলে আত্মসমালোচনা বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একজন মানুষ মানে তখনই সফল হতে পারে বা সকল কিছু দোষ ত্রুটির এগুলো ঊর্ধ্বে যেতে পারে যখন সে নিজের সমালোচনা করতে পারে। আমরা যদি অন্যের মধ্যে দোষগুলো না খুঁজে নিজের সমালোচনা করি, নিজের কি আমরা ভুল করছি সেগুলো যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার কাছ থেকে আমি নিজে তো উপকৃত হবই, সেই সাথে সাথে আমার কাছ থেকে অন্যরা উপকৃত হবে। হ্যাঁ, যেমন একটা হাদিসে আছে যে সে ব্যক্তি উত্তম মুসলিম যার মুখ এবং হাত থেকে অন্যরা বেঁচে থাকলো। তার মানে হচ্ছে যে আমাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর একটা হাদিস আছে আত্মশুদ্ধির ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে তার নিজের নফসের হিসাব নেয় এবং পরপারের জন্য কাজ করে, এবং সেই ব্যক্তি দুর্বল যে নিজের নফসের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষাও রাখে। তো সেই জন্য এটা কিন্তু আমি কখন করব সেটা নিয়ে আছে যে আমি এই যে আত্মসমালোচনাটা করব কখন করব। তো যেটা বলা হয় যে সবচেয়ে ভালো সময় হলো যে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি কিছুটা সময় নিজের জন্য নিলাম, কয়েক মিনিট নিয়ে তখন আমি চিন্তা করলাম যে আজকে আমি কি করেছি, কি ভালো কাজ আমি করেছি। আমার দ্বারা যদি কোনো ভালো কাজ হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে আমরা ধন্যবাদ জানাবো, শুকরিয়া, আল্লাহ যেন কবুল করে নেন। আর আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে আল্লাহর কাছে ইস্তিগফার করব, মানে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, হ্যাঁ মাফ চাইবো, যাতে এই কাজ আগামীকাল আমার দ্বারা না হয়। আর একটা জিনিস দেখতে হবে যে কি কাজ আমি ভালো কাজ করতে চেয়েছিলাম কিন্তু আমি করতে পারিনি, কিন্তু কেন করতে পারিনি? হ্যাঁ, নিশ্চয়ই আমারই কোনো দুর্বলতার জন্য আমি করতে পারিনি। এবং এই সাথে সাথে আরেকটা জিনিস আমরা করতে হবে যে আমি আগামীকাল কি করব সেটারও একটা প্ল্যানিং। এমনি আমরা তো কাজের লিস্ট করি, তাই না? একটা ওয়ার্ক প্ল্যান করি যে কালকে আমার এই কাজ আছে, সেটার সাথে সাথে বোধহয় এই প্ল্যানিংটাও আমাদের করতে হবে যে কালকে আমি এই ভালো কাজগুলো করব, আমার চরিত্রের এই খারাপ দিকগুলো কালকে আমি যাতে প্রকাশ না পাই সেটার থেকে আমি নিজেকে বিরত রাখবো। তো আত্মসমালোচনা না করার কারণে আসলে মানুষের ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক জীবনে কি ধরনের ক্ষতি হতে পারে এবং সেটাকে কন্ট্রোল করার আপনি যদি একটু সংক্ষেপে এই বিষয়টা আলোচনা করেন। তো সমালোচনা না করার ফলে যেটা হয়, যেমন আমার হয়তো অভ্যাস আছে যে একটু ছোটখাটো ব্যাপারে বা যোগ করেও অনেক বড় কোনো বিষয় না মিথ্যা কথা আমি বলে ফেলি। তো এই যে ছোটখাটো ব্যাপারে আমি মিথ্যা কথা বলছি, আমার এই অভ্যাসটা আমার মধ্যে রয়ে গেছে, মজা করে মিথ্যা কথা বলছি, কিন্তু এর দ্বারা তো অন্যরাও ক্ষতিগ্রস্ত হতে পারে, বা আমার বাচ্চাটা শিখে যাচ্ছে যে কিভাবে মিথ্যা কথা বলতে হয়। হ্যাঁ, মানে ইন আ ওয়ে আই এম বিকামিং আ মডেল, তাই না? যে মিথ্যা কথার একটা মডেল, এটা একটা হয়ে যাচ্ছে, এটা একটা। তারপরে সমাজ এবং একে আমার চারপাশকে আমি উপকৃত করতে চাইলে আরেকটা হতে পারে যে প্ল্যান করি যে প্রতিদিন আমি অন্তত একজন করে মানুষ যাতে কে মনের দিক থেকে খুশি করব বা করব। এটা কিন্তু খুবই কঠিন কাজ। আমি দেখেছি যে একটা মানুষকে খুশি করা বা হাসানো, হ্যাঁ জোক বলে হাসানো না, সত্যিকারে বা আত্মতৃপ্তির যে হাসি সেটা হাসানো বা মন থেকে ভালো রাখা, এটা খুব কঠিন কাজ। তো আমি যদি এরকম করে প্ল্যান করি তাহলে এটা করতে পারি। বা আমার একটু কথার জন্য অন্য কেউ যদি কষ্ট পেয়ে যায়, হ্যাঁ যে এভাবে আমার চারপাশের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, আমার একটু কথা বললাম যে ওই মানুষটির মনে কষ্ট পেয়ে গেল, হ্যাঁ এটা আমাদের পরিহার করতে হবে। এরকম যদি হয় আমার মধ্যে অহংকার কাজ করছে, হ্যাঁ অহংকার কাজ করছে, যে একজন মুসলিম তো অহংকার করার, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের যেই মুহূর্তে আসলে অহংকারটা ওরকম পর্যায়ে চলে যায় মানুষের পতন হবে সেই মুহূর্তেই। তো এই আমার অহংকারের ফলে অন্য কেউ
কষ্ট পেতে পারে, বা আমি তাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করছি, হ্যাঁ, তো এভাবে অন্যরা আহত হতে পারে। তো এই ব্যাপারগুলো ইভেন আমার মনে হয় যে আত্মসমালোচনায় আমরা এই বিষয়টি আনতে পারি কিনা যে অন্য কেউ আমার প্রশংসা করছে, সেই ক্ষেত্রে সেই প্রশংসার চেয়ে ওই প্রশংসার আড়ালে লুকিয়ে থাকা আমার যে গর্বের একটা স্ফুরণ হচ্ছে বা অহংকারের যে একটা চান্স আছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং ইয়ে করতে হবে। এবং এই আত্মসমালোচনাকে মানে এ সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু যে উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন। উনি বলতেন যে প্রতিদিন তুমি নিজেকে ক্রিটিসাইজ করো বা নিজেকে অ্যাপ্রেজ করো, সে তার থেকে বাঁচার জন্য যে মানে শেষ বিচারের দিন তোমাকে যখন ক্রিটিসাইজ করা হবে, তোমার দোষ ত্রুটিগুলো যখন তোমার সামনে তুলে ধরা হবে, তার আগেই তুমি তোমার নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করো এবং সেগুলো শোধরাবার চেষ্টা করো। এবং উনি নিজেও কিন্তু প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার কি করতেন, নিজের পাকে নিজে আঘাত করতেন এবং বলতেন যে তুমি আমাকে বলো তুমি আজকে কি অন্যায় করেছো। এত বড় একজন খলিফা উনি করতেন। তো আসলে এটা একটা অনেক বড় ব্যাপার যেটা আমরা একেবারে ইগনোর করি, যেটা আমরা কল্পনাও করি না কখনো। আপা আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান আলোচনার জন্য। ধন্যবাদ। দর্শক, সত্যি আত্মসমালোচনা আত্মশুদ্ধির সর্বোৎকৃষ্ট পথ। আসুন আমরা প্রতিদিন আত্মসমালোচনা করি, নিজেদেরকে আরও বেশি সংশোধন করে আরও সুন্দরভাবে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক এমনকি রাষ্ট্রীয় জীবনেও নিজেদের প্রতিটি কাজের মধ্যে এর প্রতিফলন ঘটাই, তবেই একটি জাতি উন্নত হতে পারে আশা করা যায়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা এবং মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এই ছিল মহিলাঙ্গনের আজকের পরিবেশনা। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।